শুরুতে জানিয়ে দেব কৃত্রিম বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে ভারত, অভিযোগ রিজভির। জানিয়ে দেব পাচারকৃত টাকা ফেরাতে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের, বলছেন আমির খসরু। এছাড়া রয়েছে স্বৈরাচারী সরকারের নির্দেশদাতাদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করুন, বলছেন সেলিম উদ্দিন। জানিয়ে দেব এবার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা। সর্বশেষ জানিয়ে দেব বন্যা কবলিত এলাকার জন্য শিবিরের হেল্পলাইন। কৃত্রিমভাবে বন্যার পরিস্থিতি সৃষ্টি করেছে ভারত, অভিযোগ রিজভির। বাংলাদেশের মানুষের বাঁচা মরাকে ভারত কখনোই আমলে নেয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কৃত্রিমভাবে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছেন তারা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। রিজভী বলেন, ভারতের ত্রিপুরায় ধলাই জেলার গোমতী নদীর উপরে থাকা ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলে সীমান্তবর্তী জেলাগুলোতে বন্যা দেখা দিয়েছে বলে মানুষের মনে ব্যাপক উৎকণ্ঠা দেখা দিয়েছে। অভিন্ন নদীর প্রবাহে প্রতিবেশী দেশ নিজেদের সুবিধা অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থকে বিপন্ন করছে। তিনি বলেন, কেন জানি ভারত বাংলাদেশের মানুষ ও তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য জীবনযাপনের প্রতি উদাসীন। বাংলাদেশের মানুষের বাঁচা মরাকে তারা কখনোই আমলে নেয় না। সচেতনভাবে ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে বলে বাংলাদেশের মানুষ মনে করেন। বাংলাদেশের প্রশ্নে ভারত কখনোই ন্যায় নীতির নির্দেশ গ্রাহ্য করেনি। বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন বিএনপির এই মুখপাত্র। রিজভী বলেন, তারেক রহমান আমাদের দেশের সামর্থ্যবান ও ধনী ব্যক্তিদেরকে বন্যার্ত মানুষের সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন। সামগ্রিক প্রচেষ্টার মধ্য দিয়ে বন্যা দুর্গত মানুষ নিজেদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে আবারও নতুন এক উদ্যমে এগিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন, সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ। এবার পাচারকৃত টাকা ফেরাতে সহযোগিতার আশ্বাস দিচ্ছে সুইজারল্যান্ড, বলছে আমির খসরু। সুইজারল্যান্ডে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং সহযোগিতা করবে, এমন কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো র্যাঙ্গেলির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। খসরু বলেন, সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। তারা জানতে চেয়েছেন নতুন প্রেক্ষাপটে এবং রোডম্যাপে বাংলাদেশের রাজনীতির অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সে ব্যাপারে আমাদের মতামত জানতে চেয়েছে। ভবিষ্যৎ নিয়ে বিএনপির চিন্তা ভাবনা কি সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সব প্রতিষ্ঠান কাঠামো ভেঙে পড়েছে, এই বিষয়ে আমরা কি করতে পারি তা নিয়ে কি করতে পারেন মতামত নেওয়া হয়েছে। ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে ট্র্যাকে এনে কিভাবে কার্যকারী করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে সুইজারল্যান্ডের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে তারা বলেছেন, সরকার আগের অবস্থানেই রয়েছে। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকার যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং সহযোগিতা করবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশি রাষ্ট্রদূতরা অন্তর্বর্তী সরকারের সময় নিয়ে আলোচনা করেন, জানতে চান। আমরা আগেও বলেছি, বাংলাদেশের মালিক হচ্ছে দেশের জনগণ। একটু সময় নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেবে। বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করবে। এটাই গণতন্ত্রের মূল ভিত্তি। বর্তমান সরকার একটি যৌক্তিক সমাধানের মধ্যে তা বের করবে। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য কারোর সঙ্গে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে সে ব্যাপারে সহযোগিতা করে যাচ্ছে। স্বৈরাচারী সরকারের নির্দেশদাতাদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করুন, আহ্বান সেলিম উদ্দিনের। স্বৈরাচারী সরকারের খুনি ও নির্দেশদাতাদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, দ্রুত তাদের গ্রেফতার করতে হবে, নয়তো তারা পালিয়ে দেশের বাইরে চলে যাবে, বিভিন্ন জায়গায় ঢুকে পড়বে, রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কয়েকদিন আগেই তারা এই কাজটি করেছে, এখনও যে করবে না তার কোনো গ্যারান্টি নেই। বৃহস্পতিবার 22 আগস্ট রাজধানীর তেজগাঁওয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে 4 শহীদ পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হয়।
সেলিম উদ্দিন বলেন, আমরা শহীদ পরিবারের বাসায় গিয়েও দেখা করেছি, কথা বলে আসছি। এখনও শহীদ পরিবারগুলোকে আমরা মনের অভিব্যক্তি প্রকাশ করছি। মিডিয়ার মাধ্যমে জাতি জানুক কি লোমহর্ষক অত্যাচার চালানো হয়েছিল আন্দোলনরত শিক্ষার্থী ও জনতার উপর। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা সন্তান হারিয়েছেন তারা যেভাবে বলতে পারবেন, আমাদের পক্ষে সেটা বলা সম্ভব নয়। সাংবাদিক বন্ধুরা শহীদ পরিবারের অভিব্যক্তিগুলোর মিডিয়ার সামনে, জাতির সামনে তুলে ধরবেন। খুনিদের বিচার দাবি করে মহানগরীর আমির বলেন, ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা, তার মন্ত্রিসভার এমপিরা। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা ও তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে, যেন একটা খুনের মদতদাতা বা খুনি কেউই রেহাই না পায়। এই বিচারের উদ্যোগ সরকারকেই নিতে হবে। সেলিম উদ্দিন বলেন, সরকারের 3 মেয়াদে সব এমপি মন্ত্রীর মধ্যে যারা অপরাধের সঙ্গে জড়িত, দ্রুত তাদের খুঁজে বের করে গ্রেফতার করতে হবে। যদি কেউ নিরপরাধী হয় তাহলে ব্যাপারটা আলাদা। শহীদ ও আহতদের তালিকা প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, আমাদের উপদেষ্টারা যোগ্য এবং অভিজ্ঞ, কিন্তু এখন পর্যন্ত কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন তা প্রকাশ করা হয়নি। বিভিন্ন হাসপাতাল, শহীদ পরিবারের মাধ্যমে এটি করা কোনো কঠিন কাজ নয়। রাষ্ট্রের জনগণ তাদের সাহায্য করবে। আমরা আশা করব অনতিবিলম্বে শহীদ ও আহতদের তালিকা প্রকাশ করা হবে। যারা আহত হয়ে হাসপাতালে আছেন তাদের মধ্যে যাদের বিদেশে চিকিৎসার প্রয়োজন, অগ্রাধিকার ভিত্তিতে তাদের দ্রুত সেই ব্যবস্থা করার দাবি জানিয়েছেন সেলিম উদ্দিন। এদিকে সাকিব আল হাসানের বিরুদ্ধে এবার হত্যা মামলা। জাতীয় দলের ক্রিকেটার এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পোশাক শ্রমিক রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে বৃহস্পতিবার তার বিরুদ্ধে ডিএমপি আদাবর থানায় মামলাটি দায়ের করা হয়। সাকিব আল হাসানের মামলায় 28 নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে। এছাড়া এই মামলায় বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আরও 165 জন। অজ্ঞাত মামলায় আরও 400 থেকে 500 জনের আসামি করা হয়েছে। রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি নিশ্চিত করেছেন। ডিএমপির আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বাদীর অভিযোগ করে বলেন, 5ই আগস্ট রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্রচারণা, সাহায্য সহযোগিতা এবং প্রত্যক্ষ মদদে কেউ কেউ মিছিলে গুলি ছোড়ে। বুকে ও পিঠে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় 7ই আগস্ট মারা যান রুবেল। এদিকে বন্যা কবলিত এলাকার জন্য শিবিরের হেল্পলাইন। বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজ ও জরুরি সেবার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সকাল থেকেই কেন্দ্রীয় সংগঠনের তত্ত্বাবধানে এই কার্যক্রম শুরু হয়েছে। জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা সিটি ও জেলাসহ প্রাথমিকভাবে দেশের বন্যা কবলিত 5টি জেলার উদ্ধার কাজ বিষয়ে কোনো সেবা গ্রহণের ছাত্র শিবিরের হটলাইন নাম্বার চালু থাকবে। যে কোনো প্রয়োজনে নিম্নোক্ত নাম্বারসমূহে যোগাযোগ করার অনুরোধ রইল। কুমিল্লা সিটি কর্পোরেশনের রাসেল আহমেদ 01749409494। কুমিল্লা জেলায় জাহিদুল ইসলাম 01646522966। লক্ষ্মীপুর জেলায় আব্দুল আউয়াল হামদু 01832372043। নোয়াখালী জেলায় হাবিবুর রহমান আরমান 01879223048। ফেনী জেলায় ইমাম হুসাইন